মহাসড়ক দখল করে গাজীপুরে একের পর এক অস্থায়ী দোকান, চলছে চাঁদাবাজিও। যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন, কঠোর পদক্ষেপ না নিলে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। ফরিদপুরের চরভদ্রাসনে ভাঙছে পদ্মার তীর, বসতবাড়ি ফসলি জমি হারিয়ে সর্বশান্ত কয়েকশো পরিবার, দ্রুত বাঁধ নির্মাণ না হলে বর্ষায় নিঃস্ব হওয়ার শঙ্কা। এবং ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমজমাট জামদানির হাট, আকর্ষণীয় নকশা ও মানসম্মত পোশাকের পসরা। টাঙ্গাইলের তাঁতপল্লীতেও নেই ফুরসত। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে না পথচারীরা, যান চলাচলেও ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। এমন বাস্তবতায় স্থানীয়রা বলছেন, কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরমে। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক দখল করে অস্থায়ী মার্কেট থেকে চাঁদা তুলছেন এক ব্যক্তি। গাজীপুরের ব্যস্ত সড়ক বোটবাজার এলাকার দৃশ্য এটি। চাঁদা তোলা শেষে এবার সময় সংবাদের মুখোমুখি। কিসের টাকা ভাই? সিটির খাজনা। কোনো রসিদ আছে? হ্যাঁ, রসিদ আছে। দেখান তো। আমাদের পুরো বাজার থেকে খাজনা উঠাতে বলছি। এটা কি বাজার? আপনি যেখান থেকে এখন মাত্র টাকা তুলেন, এটা কি বাজার? বাজার না এটা? এটা বাজার? কিভাবে বাজার এটা? রসিদ আগে দেওয়া হয়েছে, এখন বর্তমানে মানে চীনা পরিচিত মুখ হয়ে গেছে, তার জন্য দেওয়া হচ্ছে না। রসিদ বন্ধ। হ্যাঁ। কত দিলেন? 50। কেন দিছেন? এটা সিটির কথা কয় না। প্রতি দোকান থেকে 50 টাকা 80 টাকা যারতে যা পারে লয়ে লিতেছে। এটা টোটালি চাঁদাবাজি এক কথায়। এই ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের এই বিশেষ অভিযান গাজীপুর চৌরাস্তায়। এই খবরে ততক্ষণে দোকানপাট গুছিয়ে যে যেভাবে পারছেন দৌড়ে পালাচ্ছেন। পুলিশের চেষ্টায় অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চুরি ছিনতাই এবং এই ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ আসলে ফাঁকা, আর চলে গেলেই পূর্ণ রূপে ধরা। এ যেন চোর পুলিশের খেলা। শুধু এই শহরেই নয়, সড়ক আর ফুটপাত দখল পুরো জেলায় এখন নিত্যদিনের চিত্র। বাধাহীন দখলবাজির এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মহাসড়ক। টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় সকল পয়েন্টই যেন এক একটি মার্কেট। এতে যাতায়াত দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। চলাফেরা যায় না, দূরপাল্লার যাত্রীরা থাকে, বা গাড়ি টাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না। এদের মানে যন্ত্রণায় সবসময় এই অবস্থা। পুলিশ আসে, আমরা দৌড় দেই, আবার বসি, এরকমই আর কি। দিনের পর দিন সড়ক দখলের এই খবর অবশ্য কর্তৃপক্ষেরও জানা, তবে নির্বিকার। নামমাত্র অভিযানে দায় সারলেও নগর ভবনের এই কর্মকর্তার প্রশ্ন, দায় কি শুধু সিটি কর্পোরেশনের? মানুষ যদি চলাচলে অসুবিধা হয়, সেটা তো অবশ্যই শুধু এটা সিটি কর্পোরেশনের বিষয় না, এটা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় বিষয়। পুলিশ প্রশাসনের মানবতার দিক বিবেচনায় অবশ্য কঠোর অবস্থানে নেই মেট্রোপলিটন পুলিশও। তবে মাঠের চিত্র যাই হোক, জেলা পুলিশের দাবি সড়ক রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেশার দিলে এদেরকে ধরেন জেলখানায় পাঠাতে হবে বা মানে আইনি প্রসেসে যেতে হবে। তো সেটা করলে আবার এই গরিব মানুষগুলো তখন আবার আর একটা এই মানে আইনের বেড়াজালে পড়ে যাবে। 80% ক্ষেত্রে আমরা এটা ফুটপাতকে দখলমুক্ত করতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে ফেলব। কর্তৃপক্ষের এমন গড়িমিশিতে প্রায় প্রতিদিনই সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ভোগান্তি কমাতে কতটা তৎপর হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মহাসড়ক দখল করে মার্কেট গড়ে ওঠার আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তায় আছেন সহকর্মী মেহেদি হাসান এবং নারায়ণগঞ্জের চাষারায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি শুরুতে যাচ্ছি মেহেদির কাছে। গাজীপুর চৌরাস্তার যে সড়কটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক এখানে আমরা এসেছিলাম গত 2 দিন আগে। এই সড়কটিতেই পুলিশের অভিযান চলছিল এবং সেই অভিযানে কিন্তু সড়কটি দখলমুক্ত করা হয়েছে এবং আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি গতকালকের চিত্র এবং আজকের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আসলে পুরো সড়কটি এখন এই মুহূর্তে দখল, অর্থাৎ শুধুমাত্র একটি লেন রয়েছে গাড়ি চলাচলের জন্য এবং এই সড়কটি ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই 2 সড়কের গাড়ি চলাচল করে থাকে এই সড়কটি ঘিরে। তবে আমরা যতদূর এখন দেখতে পাচ্ছি 2 সড়কের মাত্র একটি লেন ফাঁকা রয়েছে এবং সেই লেন
সে লেনে গাড়ি কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। তারা আসলে যেমনটি বলছেন, তারা অভিযান পরিচালনা করছেন, তবে 24 ঘন্টা নজরদারি রাখার যে বিষয়টি এবং সেই নজরদারি তারা রাখতে পারছেন না, যার ফলাফল দীর্ঘদিনের ফলাফল এই ভোগান্তি। এবং যখনই পুলিশ চলে যায় তখন আবারও কিন্তু এই সড়কটি দখল হয়ে যায়। বিশেষ করে যদি বলে থাকি যে পুলিশ কমিশনার, জেএমপি কমিশনারের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সড়কটি অর্থাৎ বিশেষ করে এই পুরো গাজীপুর শহরটি যদি তিনি দখলমুক্ত করতে চান এবং সেটি নজরদারি রাখা প্রয়োজন, সেই নজরদারি রাখার জন্য যতটা ফোর্স আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেই পরিমাণে সদস্য প্রয়োজন সেই পরিমাণে সদস্য আসলে তার হাতে নেই, বিশেষ করে কর্মরত অবস্থায় গাজীপুরে নেই। এর বাইরেও একটু জানিয়ে রাখি যে এই ঈদের মৌসুম অর্থাৎ আসছে আর 15 থেকে 16 দিন পর আসলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। সেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে গাজীপুরে কিন্তু প্রায় কয়েক কোটি মানুষ কিন্তু এই ঢাকা ছাড়বে। বিশেষ করে যদি বলি গার্মেন্টস প্রতিষ্ঠানের ফলে কিন্তু এই শহরে অর্থাৎ এই গাজীপুরে কিন্তু ব্যাপক জনসংযোগ হয়েছে এবং ব্যাপক মানুষজন কিন্তু বসবাস শুরু করেছেন। সারা দেশ থেকে মানুষজন এসে গাজীপুরে বসবাস করেন। সেই বসবাস করার ফলে তারা ঈদে যখন ছুটি পাবেন তখন কিন্তু আবারও তারা এই শহর ছেড়ে গাজীপুর যাবেন। স্বাভাবিকভাবেই এই ধরনের যেই অর্থাৎ সড়ক দখল, সেটা আগামী ঈদ যাত্রায় ভোগান্তি অর্থাৎ সাধারণ ঈদ বাড়ি ফেরা মানুষের জন্য ভোগান্তি আরও বাড়াবে, এমনটাই আসলে বলা চলে। তো এই ছিল গাজীপুরের চিত্র এবং এই মহাসড়ক দখলের আরও খবরাখবর জানবো। নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত, সরাসরি যাবো সেখানে। প্রায় 10 থেকে 12 বছর ধরে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য যে মূল সড়কগুলো রয়েছে সবগুলো সড়কের ফুটপাত হকারদের দখলে রয়েছে। আমরা যদি এই বিষয়ে একটু দেখাতে চাই যে ফুটপাতের দুপাশে বিভিন্ন ধরনের ভ্রাম্যমান দোকান নিয়ে বসেছে হকাররা। এ বিষয়ে আমরা একটু জানাতে চাই যে শহরের প্রধান সড়ক বিবি রোড, চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত নবাব সলিমুল্লাহ রোড, সোহরাওয়ার্দী রোড এবং শায়েস্তা খান রোড সহ যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে ভ্রাম্যমান হকাররা বিভিন্ন দোকান নিয়ে বসেছে। এবং আমরা যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন স্থানীয় মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অন্তত প্রায় 10,000-এর অধিক হকার এই শহরে রয়েছে এবং তারা ভ্রাম্যমান দোকান বেচাকেনা করছে। এ বিষয়ে আমরা একটু জানাতে চাই যে এই হকারের কারণে ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু ফুটপাত নয়, এই হকাররা শহরের মেইন প্রধান সড়কের বেশ কিছু অংশ তারা দখল করে চৌকি বসিয়ে তারা বেচাকেনা করছে, দোকানদারি করছে, যে কারণে রাস্তা অনেকটাই সরু হয়ে গেছে এবং রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারীরা যে ফুটপাত দিয়ে চলাচল করেন সেই ফুটপাতটা হকারদের দখলে চলে যায়। এখন পথচারীদের চলাচলের জন্য চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে, তারা সেই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। একটা বিষয় জানিয়ে রাখছে, এই হকার মুক্ত সড়ক ফুটপাত গড়ার জন্য ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা সমন্বয়ে তারা বিভিন্ন সময়ে তারা আলোচনায় বসেছেন। আসলে এর কোনো ফলপ্রসূ আমরা দেখিনি। এই হকার উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জ শহরে গত 4-5 বছর আগে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশ, হকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের 3 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হকার মুক্ত ফুটপাত হকার মুক্ত করতে জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান চলছে। তবে আমরা দেখছি যে অভিযান শেষ হলে আবার সেই ফুটপাত সেই হকারদের দখলে চলে যায়। স্থায়ী কোনো সমাধান আমরা আসলে দেখতে পাচ্ছি না। এজন্য নগরবাসী দাবি করছেন যে ফুটপাত মানুষের চলাচলের জন্য হকার মুক্ত করার জন্য তারা সরকারের জরুরি কঠোর পদক্ষেপ দাবি করছেন। এই ছিল নারায়ণগঞ্জের সড়কের ফুটপাত হকারদের বিষয়ে সবশেষ পরিস্থিতি। মুন্সিগঞ্জের 68 ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে 1 বছরে 543টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হচ্ছে 30,43,900 টাকা। ফৌজদারি অপরাধে 10 টাকা এবং দেওয়ানিতে 20 টাকা অভিযোগ দায়ের করে দ্রুত সুবিচার পাওয়ায় খুশি ভুক্তভোগীরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাহমুদা আক্তার মুন্সিগঞ্জ সদর উপজেলার পানহাটা গ্রামের নারী উদ্যোক্তা। পার্শ্ববর্তী জোরারদেল গ্রামের মিন্টু হালদারের বিরুদ্ধে হাতাহাতি ও হুমকির ঘটনায় গ্রাম আদালতে মামলা করেন। দুই পক্ষের জবানবন্দি ও সাক্ষী গ্রহণ শেষে বিরোধ
নিষ্পত্তি করে 5 সদস্যের বিচারক প্যানেল। এখানে আমি সুষ্ঠু বিচার পেয়েছি এবং আমাকে 10,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। মাহমুদার মতো শত শত প্রান্তিক মানুষ এখন গ্রাম আদালত থেকে সুবিধা পাচ্ছেন। জেলার 6 উপজেলার 43টি ইউনিয়ন পরিষদে এজলাস রয়েছে, বাকি 25 ইউনিয়নে অস্থায়ী এজলাসে বিচার কাজ চলছে। গেল বছর গ্রাম আদালতে সরাসরি 641টি এবং জুডিশিয়ারি থেকে 212টি অভিযোগ আসে। কোনো আইনজীবী ছাড়াই দুই পক্ষের পছন্দের 2 জন করে এবং চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানের সমন্বয়ে বিচারক প্যানেল দ্রুত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি করে। 2024 সালে সংশোধিত আইনে 3 লক্ষ টাকা সমমূল্যের যে বিরোধগুলো আছে এই বিরোধটা এখানে সমাধান করতে পারবে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানান, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রাম আদালতের অভিযোগ নিষ্পত্তির হার সন্তোষজনক। পেন্ডিং ছিল 529টা, আর 3 মাসে দায়ের হয়েছে 133টা, নিষ্পত্তি হয়েছে 126টা। 2024 সালে মুন্সিগঞ্জে গ্রাম আদালতের বিচারে 30,43,900 টাকা আদায় করে বাদীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেলার 68 ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে 1 বছরে অভিযোগ জমা পড়েছে 853টি আর নিষ্পত্তি হয়েছে 543টি। মুন্সিগঞ্জের রামপাল গ্রাম আদালত থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফরিদপুরের চর ভদ্রাসনে ভাঙছে পদ্মার তীর। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে সর্বশান্ত শত শত পরিবার। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে আগামী বর্ষায় আরও অনেক পরিবার নিঃস্ব হবে বলে জানায় এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরই মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শিকদার সজলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে পদ্মার তীর, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার টিলারচর, হরিরামপুর সহ অন্তত 60টি গ্রামে দীর্ঘদিন ধরে পদ্মার ভাঙন অব্যাহত আছে। এরই মধ্যে জাকারির সুরা থেকে হাজীগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার ও সবুল্লা শিকদার ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুপারির বাগান এলাকা পর্যন্ত 1 কিলোমিটার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী জানান, এরই মধ্যে শত শত পরিবার বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে আগামী বর্ষায় আরও অনেক পরিবার নিঃস্ব হবে। এই ভাঙনের ভিতর আতঙ্ক দিন কাটাই আমরা সব। ফসলের জমি যা ছিল সব নদীতে ভেঙে নিয়ে গেছে, সবকিছু ভেঙে ছিঁড়ে নিয়ে গেছেন। আমাকে খালি ভিটাটা আছে, এদিক তো এই দিকটা বাঁধতে দিলে এদিকটা ফিরে যাবে, আর এদিক না বাঁধতে দিলে এদিক আস্তে আস্তে যাইবই। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরই মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভাঙ্গা অংশটুকু আমরা পরিদর্শন করলাম। এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটি আসলে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন হওয়া দরকার, যাতে মানুষজন উপকৃত হয়। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের প্রতিনিধি দল। দ্রুত বাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা অনুমোদন করবে হচ্ছে একনেকে অনুমোদন হবে, তো আশা করি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যাবে। তো এই প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময়ের প্রয়োজন হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় 3.25 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 403 কোটি টাকা। সময় সংবাদ। ঈদের সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানির হাট। আকর্ষণীয় নকশার মানসম্পন্ন পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এদিকে কারখানাগুলোয় দিনরাত চলছে জামদানি বুননের কাজ। ভৌগোলিক নির্দেশক জিআই নিবন্ধন পাওয়া এই শিল্পের প্রসারে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালো বিসিক। শওকত আলী শওকতের তথ্য এবং আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামে 4 শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী। এই পল্লীকে ঘিরেই প্রতি শুক্রবার বসে হাট। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত চলে বেচাকেনা। মিলছে 3,000 থেকে 4 লাখ টাকা মূল্যের জামদানি। ঈদকে সামনে রেখে বাজারে নান্দনিক নকশার পণ্য সাজিয়েছেন বিক্রেতারা। এই বছরের দাম আগের বছর থেকে বেশ ভালোই বেড়েছে। অন্যান্য শাড়ি থেকে জামদানিটা নিচে, কারণ এবারকার আমরা আপডেট খুব ভালো ভালো শাড়ি তৈরি করছি। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এতে বাড়ে রফতানি। তবে এখনো দেশের বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার আক্ষেপ তাঁতিদের। পরিশ্রম অনেক বেশি, কিন্তু এই শাড়িটার মূল্য কম। প্রাপ্য যে মজুরিটা দেখা গেছে যদি আমরা পাই তাহলে আমাদের জন্য উপকার হইব। ঈদের মধ্যে যদি কাস্টমার আমাদের দিকে খেয়াল করে তো ইনশাল্লাহ আমাদের তাঁতিদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে ঈদ করতে পারবো। জামদানি শিল্পকে আরো সমৃদ্ধ আন্তর্জাতিকভাবে প্রসারের জন্য মেলার আয়োজন সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। এটাকে আমরা আরো বেশি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে জামদানি প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশন করা নিয়ে কাজ করছি। এবারের ঈদে অন্তত 25 কোটি টাকার জামদানি পণ্য বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
সময় সংবাদ, নারায়ণগঞ্জ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁত পল্লীতে নেই কোনো অবসর। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি চলছে তাঁতিদের কাপড় বুনন। ব্যস্ততা বাড়লেও মজুরি না বাড়ায় হতাশ তারা। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তাঁতপল্লী। অনেকদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছেন তাঁত মালিক ও শ্রমিকরা। বছরের বেশিরভাগ সময় শুনশান নীরবতা থাকলেও এখন বাহারি নকশার শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। এদিকে কাজের চাপ বাড়লেও মজুরি বাড়েনি। আমাদের যে খরচটা বাইরে গেছে সে তুলনায় আমাদের উপার্জন হয় না। রোজা মাসটা বাড়ালে কাজ করতে পারি, তাঁত মালিকরা ভালো নেই দাবি করে ঈদকে সামনে রেখে বিক্রি বাড়ার আশা দেখছেন। জানালেন আগের জল্লুস আর নেই। আধুনিকতার থাবায় ব্যবসা টিকে রাখাই বড় চ্যালেঞ্জ। ব্যস্ততা তো আসলে একটু কমে গেছে, আরও তো অনেক দিন ব্যস্ত থাকতো আগে। বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎ কি। গতবারের তুলনায় মনে হয় খারাপই যাচ্ছে। মানুষ কিনবে কি কিনবে না, মানুষ টাকা বের করবে কি বের করবে না, এটা একটা চিন্তার ব্যাপার। মালিকরা জানাচ্ছেন বছর খানেক আগে লাখ খানেক তাঁত সচল থাকলেও বর্তমানে মাত্র 10 থেকে 15 হাজার চলমান। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময় আরও থাকছে। নানা আচারের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো সাঁওতালদের বাহা বঙ্গা উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি বিকাশের দাবি। 6 বছরেও নির্মাণ করা হয়নি শরীয়তপুরের 190 মিটার দীর্ঘ কোটাপাড়া সেতু। ভূমি অধিগ্রহণ জটিলতার কাজ পিছিয়েছে 2 দফা। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন সেতুই ব্যবহার করছেন এলাকাবাসী। তবে ঈদুল ফিতরের আগেই কাজ শেষ হওয়ার আশ্বাস সড়ক বিভাগের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। নদীতে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, এখন চলছে সংযোগ সড়কের কাজ। 2017 সালে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকার সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। 2019 সালে এর পাশেই শুরু হয় নতুন সেতু নির্মাণ। 2022 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা বাড়ানো হয় 2 দফা। বর্তমানে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যায়ে সেতুটির কাজ। এদিকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পুরাতন সেতু দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। ভাঙ্গাচুরা আমাকে খুব আতঙ্ক ভিতরে আছি আমরা। একটা কম ওজনের গাড়িগুলো দোলে, ঠিক আছে। ঈদুল ফিতরের আগেই সেতুর কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। সাববেস লেয়ার, এই লেয়ারের কাজও দ্রুতই শুরু হবে এবং সেটা হলেই সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। আমরা ঠিকাদারকে তাগাদা দিয়েছি যত দ্রুত সম্ভব চালু করা যায়। তো আমরা জোরালোভাবে আশা করছি যে ঈদের আগেই শরীয়তপুরের মানুষ এই প্রেমতলা সেতু ব্যবহার করে পারাপার হতে পারবে। সড়ক বিভাগের তথ্য মতে 190 মিটার দীর্ঘ শরীয়তপুরের কোটাপাড়া সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 57,93 লাখ টাকা। চলতি বছরের 30 জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময় আরেকবার। নানা আচারের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো সাঁওতাল সম্প্রদায়ের বাহা বঙ্গা উৎসব। সকালে ক্যাম্পাসের 7ম ছায়া মঞ্চে বাহা বঙ্গা উৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। ঐতিহ্যবাহী গান এবং নাচের তালে তালে বিশ্ববিদ্যালয়ের শালবনে পূজা অর্চনায় অংশ নেন সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষার্থীরা। এরপর শালফুল বিতরণ, তীর নিক্ষেপ, ঐতিহ্যবাহী বাহা নাচ এবং আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় বাহা উৎসব। নানা কর্মসূচিতে ফরিদপুরে পালিত হলো পল্লীকবি জসিমউদ্দিনের 49তম মৃত্যুবার্ষিকী। সকালে শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার আত্মার মাগফিরাতে কামনায় দোয়া করা হয়। 1976 সালে 14 মার্চ মৃত্যুবরণ করেন পল্লী কবি। তার লেখা কবর, নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট বাংলা ভাষায় গীতিময় কবিতার অন্যতম নিদর্শন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।